নমস্কার, ভয়েস অফ কমন ম্যানের থেকে আমি জয়ন্ত আরও একবার আপনাদের সঙ্গে। জানি না আমাদের এই প্রত্যেক দিন যে আমরা ভিডিও দিচ্ছি সেটা আপনাদের কেমন লাগছে। আপনাদের যদি ভালো লাগে আপনারা আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন, একটু আমাদের ভিডিওগুলো প্রচার করুন। এবং যেটা চাই সব সময়, আমরা চাই আপনাদের মতামত, আপনাদের পরামর্শ। আরও কিভাবে এগিয়ে যেতে চাই, কিভাবে এগিয়ে যাওয়া যেতে পারে, অবশ্যই খোলা মনে আপনারা আমাদেরকে জানান। যদিও খোলা মন শব্দটা এখন খুব জনপ্রিয় হয়ে উঠেছে, রাজ্য সরকার চেয়েছিলেন খোলা মনে আলোচনা করতে। গতকাল সারা দিন ধরে আরজিকর ঘটনা নিয়ে প্রচুর ঘটনা ঘটে গেছে। আরজিকর ঘটনা নিয়ে এত ঘটনা প্রত্যেক দিন ঘটছে, আর আমরা তাতে নজর রাখছি। খালি আমরা বলতে কেবল আমরা এই ভয়েস অফ কমন ম্যান নয়, আমরা প্রত্যেকটা মানুষ প্রতিনিয়ত আমাদের আলোচনার বিষয় এবং অনেক ছোট ছোট বিষয় তার মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। কালকে মুখ্যমন্ত্রী সোজা চলে গিয়েছিলেন সেই জুনিয়র ডাক্তার যারা বসে আছেন তাদের কাছে। জুনিয়র ডাক্তাররা গিয়েছিলেন কালীঘাটে। তারা বিশ্বাস করেছিলেন, ভরসা করেছিলেন গতকাল বুঝি আলোচনাটা হবে। যথারীতি হয়নি। কি চেয়েছিলেন ডাক্তাররা সেটা আমরা ইতিমধ্যেই জানি, এবং কতটা দম্ভ থাকলে আমরা প্রত্যেকে দেখেছি। সেই চন্দ্রিমা ভট্টাচার্য তারা সবাই কি দম্ভের সঙ্গে বেরিয়ে গিয়েছিল এবং প্রায় গলাধাক্কা দিয়ে জুনিয়র ডাক্তারদের বের করে দিয়েছিল। তাদের আর সময় নেই। একবার ভাবুন, তাদের আর সময় নেই, অথচ আমাদের তিলোত্তমার মা বাবা 3 ঘন্টা ধরে আরজিকরের সামনে দাঁড়িয়েছিলেন তার মেয়েকে শেষ দেখা দেখবে বলে। সেদিনটা সময় ছিল, তার মা বাবার সময় থাকতে পারে, আপনাদের সময় নেই। 34 দিন ধরে জুনিয়র ডাক্তাররা পথে বসে আছে। তাদের ছোট দাবি অনেক জায়গা থেকে সরে লাস্টে বলেছে ঠিক আছে আলোচনাটা করুন। আসলে মমতা ব্যানার্জি চাননি আলোচনা হোক। এটা কালকে আপনারা প্রত্যেকেই দেখেছেন। সেই ললিপপ দেখানোর মতন মমতা ব্যানার্জি গিয়েছিলেন। আসলে এগুলো উনি করছেন সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন। কয়েকটা নীতি মমতা ব্যানার্জি নিয়েছেন। যদি খেয়াল করে দেখবেন খুব নরমভাবে কথা বলছেন। 2 লক্ষ টাকা করে তিনি দিয়েছেন মৃতদের পরিবারকে। কালকে চলে গেলেন জুনিয়র ডাক্তারদের ওইখানে, গিয়ে বলেন ঝড় বৃষ্টিতে সারা রাত আপনি ছিলেন, আমি তো আপনাদের দিদি, তাই চলে আসলাম। যদিও আলোচনাটা আর করেননি। আর অনেক বিষয় তিনি নরমভাবে খুবই মোলায়েমভাবে কথা বলছেন। আর পাশাপাশি আরেকটা কাজ করছে, যারা আন্দোলন করছে তাদেরকে যেভাবে ও ভয় দেখানোর একটা চেষ্টা চলছে। যেটা বলছিলাম, কালকে সারা দিনের আরজিকরের প্রচুর ঘটনায় অনেক ছোট ছোট ঘটনা আমরা আলোচনা করে উঠতে পারিনি। সাধারণ মানুষ যারা আমরা রাস্তাঘাটে, চায়ের দোকানে, বাজারে, মুদিখানা দোকানে আলোচনা করি, তারা সেটা কালকে করিনি। কত বিষয় নিয়ে করব, সেরকমই একটা বিষয় ছিল কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার। পুলিশ কলতান দাশগুপ্তকে হেফাজতে নিয়েছে। একটা বিষয় ভেবে দেখুন, তারও আগে বলি, আমরা কিন্তু সাধারণ নাগরিক। আমরা ডান নই, আমরা বাম নই, আমরা বিজেপি নই। পশ্চিমবঙ্গে একটা ধারা আছে, আমি যদি আজকে শাসক দলের ভালো কাজটা নিয়ে কথা বলি তখন সবাই বলবে এ নিশ্চয়ই তৃণমূল। আমি যদি বিজেপির একটা ভালো কাজ নিয়ে কথা বলি বলবে এ বিজেপি। আবার ধরুন আমি যদি বামেদের নিয়ে কথা বলি তখন বলবে এ নিশ্চয়ই বামপন্থী। তার বাইরেও আমরা ন্যায়ের পক্ষে যারা কথা বলি, আমরা তাই ডান বাম বিজেপি তোলামূল বাদ দিয়ে একটু খোলা মনে আলোচনা করতে চাই। যদি খোলা মনে আপনি দেখেন, খুব নিরপেক্ষভাবে দেখেন, আমাদের পশ্চিমবাংলার এই যে তিলোত্তমাকে কেন্দ্র করে যে আন্দোলন কয়েকটি ধারায় বলছে,
কয়েকটি নেতৃত্বের মধ্যে দিয়ে বইছে। তার মধ্যে একটা হচ্ছে নাগরিক সমাজ তথা জুনিয়র ডাক্তারদের আন্দোলন, আরেকটি ধারা আমরা পাচ্ছি বামপন্থীদের আন্দোলন, আরেকটি ধারা পাচ্ছি আমরা বিজেপি নেতৃত্বের আন্দোলন। এইবার সরকার যেটা করছে যদি ভালো করে দেখেন, প্রথম দিন থেকে সরকার পুলিশকে ব্যবহার করে প্রথম যেটা করেছিল গুজব ছড়াচ্ছে, পুলিশ সম্পর্কে গুজব ছড়াচ্ছে, তাই তারা আগে ডেকে পাঠাচ্ছিল, ফেসবুকে গুজব ছড়াচ্ছে, ডেকে পাঠাও, আসলে ভয় দেখানো হচ্ছিল। তারপরে আমরা দেখতে পেলাম যে হুমকি সংস্কৃতি চলে এলো। নাগরিক সমাজ যেখানে মিছিল করছে, জুনিয়র ডাক্তাররা যেখানে মিটিং করছে, সেখানে সম্পর্কে সেই নাগরিক সমাজ সম্পর্কে হুমকি দেওয়া হচ্ছে। তারপরে দেখলাম আমরা কি, তারপরে আমরা দেখছি উৎসবের একটা পরিবেশ তৈরি করা হচ্ছে, একটা ভাব তৈরি করা হচ্ছে। আর এখন আরেকটা যে ধারা সমানভাবে চলছে সেটা হচ্ছে তুলে নাও, কোনো একটা বিষয় পেলেই তাকে আগে আটক করো। দেখুন, এই যে কলতন দাশগুপ্তকে যে গ্রেপ্তার করা হয়েছে, কিসের ভিত্তিতে? জুনিয়র ডাক্তারদের ওখানে হামলা চালানো হতে পারে সেই বিষয় নিয়ে তিনি আরেকজনের সঙ্গে হোনা লাভ করেছেন, তার ভিত্তিতে। কে বলেছেন বা এই অডিও ক্লিপ কে প্রকাশ করেছেন? আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে প্রাজ্ঞ, সর্ববিষয়ে পারদর্শী, সমাজসেবী, রাজনীতিবিদ, গীতিকার, ইদানিং গায়ক, চলচ্চিত্রকার, যিনি সব বিষয়ে পারদর্শী, শ্রীমান কুণাল ঘোষ। এখন প্রশ্ন হলো, কুণাল ঘোষ কে? অভিযোগটা কে করেছিল? তিনি একটা অডিও ক্লিপ প্রকাশ করলেন, আর তারপরেই দেখতে পেলাম পুলিশি তৎপরতা, পুলিশ সুমোটো মামলা করলো এবং দুজনকে গ্রেপ্তার করল। বিষয়টা একটু যদি তলিয়ে দেখে, ইতিমধ্যে আমরা সে যে মনে আছে কালীঘাটের কাকু ভয়েস স্যাম্পেল নিয়ে আমরা দেখলাম, সেটা ফরেন্সিক করতে গেছে, সেটা এলো, তারপর সেটা বোঝা গেল যে হ্যাঁ, এটা কালীঘাটের কাকুরই একদম অরিজিনাল। এক্ষেত্রে ভিত্তি কি? এক্ষেত্রে ভিত্তি হচ্ছে পুলিশ কালকে একটা প্রেস মিট করেছিল, প্রেস মিট করে বলছে টেকনিক্যাল অ্যানালিটিক্স করে বোঝা গেছে এইটা যাদেরকে গ্রেপ্তার করেছে তাদেরই কণ্ঠস্বর, অথচ ফরেন্সিক বলে একটা বিষয় আছে। 1 নম্বর। 2 নম্বর, কুণাল এই জিনিসটা মাফ করবেন, কুণাল নয়, শ্রীমান কুণাল ঘোষ পশ্চিমবঙ্গের সব থেকে প্রাজ্ঞ এবং অভিজ্ঞ ব্যক্তি, যিনি সব কিছুই জানেন, এটা এর আগে আমরা বলেছি, তার মধ্যে যাচ্ছি না। শ্রীমান কুণাল ঘোষকে কি ডেকেছে পুলিশ? ডাকে শুধুমাত্র অ্যানালিটিক্স করে এটা বের করে দেওয়া। তার আগে ভাবুন, তার আগে কিন্তু কাদেরকে গ্রেপ্তার করা হবে, এই কয়ে কলতা, এইটা তার আগে এই পশ্চিমবঙ্গের সব থেকে প্রাজ্ঞ ব্যক্তি কুণাল ঘোষ কিন্তু একটা আভাস ইঙ্গিত দিয়েছিলেন। আবার এখন আরেকটু আভাস ইঙ্গিত আসছে, সাহেব, আরো 2-3টে নাম, বাপ্পা, ইঙ্গিত দিচ্ছে এরপর এদেরকে তোলো, এরপর এদেরকে তোলো। আসলে উনি কিন্তু এই ডিপার্টমেন্টটা পরিচালনা করেন বলে মনে হচ্ছে। তা যিনি এইটা প্রথম বাজারে ছড়ালেন, তাকে কিন্তু একবারও ডাকা হলো না, আর পুলিশি তৎপরতা সুমোটো মামলা করল। তার আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার আগে মুর্শিদাবাদের বিধায়ক, সবসময় যারা ধমক দিচ্ছেন, যারা হুমকি দিচ্ছেন, তাদেরকে কিন্তু সেক্ষেত্রে কিন্তু কোনো সুমোটো মামলা হয়নি। আজকে পুলিশ এতটা তৎপর কেন? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, ফরেন্সিক না করে কি সত্যি এরকম সিদ্ধান্তে চলে আসা যায়? কালকে পুলিশ নিজে বলছেন, পুলিশ এরকম বলতে পারতেন যে আমরা অনুমান করেছি এটা তাই জন্য আমরা হেফাজতে নিয়েছি, আগামী দিনে এটার
প্রোগ্রেসটা জানানো যাবে। পুলিশ দায়িত্ব নিয়ে বলে দিচ্ছে, আমরা টেকনিক্যাল অ্যানালিটিক্স করে আমরা বুঝতে পেরেছি যে এটা করতানেরই গলা। এখনো ফরেন্সিক কিন্তু হয়নি। তারপর তাকে প্রশ্ন যখন করা হয় ফরেন্সিককে, বলে হ্যাঁ আমরা এরপরে আমরা 14 দিনের জন্য পুলিশ হেফাজতে নিয়েছি, এরপর আমরা ফরেন্সিক করব। একটা প্রি প্ল্যান, অর্থাৎ যারা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে, এর আগে আমরা দেখেছি মীনাক্ষীকেও ডেকে পাঠিয়েছিলেন লালবাজার, কিছু করতে পারেনি। তারও আগে দেখেছি আমরা বিভিন্ন যুব নেতা, তাদেরকে যারা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে সাধারণ মানুষ, তাদেরকেও ডেকে পাঠিয়েছে, কিচ্ছু করতে পারেনি। অথচ যখন তৃণমূল নেতারা সরাসরি আক্রমণের সঙ্গে যুক্ত হচ্ছে, হুমকির সঙ্গে যুক্ত হচ্ছে, তারা কিন্তু ডাক পাচ্ছেন না। তাদেরকে এখনো লালবাজার বা এই বিনীত গোয়েলের পুলিশ ধরার ক্ষমতা রাখেনি। আর কল্পনা দাশগুপ্ত, আশা করি নিম্ন আদালতের তো হাত পা বাঁধা, অনেক হুমকি অনেক ধমকির মধ্যে দিয়ে চলতে হয়, উচ্চ আদালতে নিশ্চয়ই তিনি জামিন পেয়ে যাবেন। এবং আগামী দিনে অবশ্যই প্রমাণ হবে পুলিশ কতটা এই দলদাস হয়ে কিভাবে এই নিরপেক্ষ মানুষগুলোকে, যারা আন্দোলনে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন, তাদেরকে তুলে আনার চেষ্টা করছে, তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে, আন্দোলনটা ভেঙে দেওয়ার চেষ্টা করছে। খুব নীরবে এই কাজটা করেছিলেন। তাই একটু সাবধানে থাকবেন, একটু ভেবে থাকবেন, আর পিছিয়ে যাবেন না। আসুন আমরা জোট বেঁধে থাকি, আমরা আন্দোলনকে এগিয়ে নিয়ে যাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।